শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সুন্দর দিনের প্রত্যাশার কথা বলছিল জেরিন, এবং সুন্দর দিনের প্রত্যাশায় কিছু মানুষ আছে সুন্দর সুন্দর উদ্যোগ গ্রহণ করছে এবং তারা এগিয়েও যাচ্ছে। আমরা এমনই একজনের গল্প শুনবো আজকে, কিন্তু তার আগে জেরিনকে শুভ সকাল জানাই। শুভ সকাল, কেমন আছো? শুভ সকাল মাসুক, খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, এবং যথারীতি যেটা হয় যে কিছু মুহূর্ত থাকে খুব ভালো হয়ে যায়, যেটা রাঙা সকালে আসলে আমাদের হয় একটা প্রাণের জায়গা। ঠিক, চলো এই প্রাণের জায়গায় আজকে কে আছে আমাদের অতিথি, তার সঙ্গে দর্শকের পরিচয় করে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি উদ্যোক্তা আব্দুল গাফফার সাদি। চলে যাচ্ছি তার কাছে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি ভালো, আপনারা কেমন আছেন? আমরাও খুব ভালো আছি, এবং আপনাকে পেয়ে আমাদের ভালো লাগছে। একদম শুরুতে যেটা আমরা করি যে আমরা যে অতিথি থাকে তার জীবনের শুরুটা জানতে চাই, যে শৈশবটা কেমন ছিল, কোথায় ছিল? আমি খুব ছোটবেলায় নানু বাসায় চলে যাই, বিকজ আমরা 3 ভাই বোন, খুব মানে 1-1.5 বছর ছোট বড়। আচ্ছা। তো আমার নানু বাসায় আমি চলে যাই, এবং নানু বাসার সিচুয়েশনটা এরকম থাকে যে আম্মু যেহেতু সবার বড়, তো নানু বাসায় আমার আম্মুরা প্রায় 7 বোন। আচ্ছা। আমার 2 জন মামা, তো এই সবার কেন্দ্রবিন্দু আমি। আচ্ছা। হ্যাঁ, তো নানু বাসায় আমার সময়টা খুবই ভালো কাটে তখন। আমি স্কুল এসএসসি পর্যন্ত নানু বাসায় ছিলাম। নানু বাসা কোথায় ছিল? ক্যান্টনমেন্টে, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ক্যান্টনমেন্টে আমার নানু বাসা ছিল, এবং নানা নানু খালামুনিরা মামারা সবাই খুব আদর করতো। আচ্ছা। ছোটবেলায় আসলে যে জিনিসটা খুবই মজার, যে নানা মামা খালা সবার আদর পাওয়া। নানু বাসার আদর মনে হয় একটু বেশি হয় একদম মাসুক। একদম সব সময়। হ্যাঁ, মানে কম্পেয়ার করতে গেলে দাদা এবং নানার বাসার মধ্যে নানার বাড়ির প্রতি সবার একটা ঝোঁক থাকে বেশি। তো আপনার শৈশবে পড়াশোনাটা কোন স্কুল দিয়ে শুরু হয়েছিল? আমি একদম ছোটবেলায় পিটার প্যান স্কুলে পড়েছিলাম। এটা একটা ছোট স্মল কিন্ডারগার্টেন আমাদের ক্যান্টনমেন্টে। আচ্ছা। তারপরে আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি। আচ্ছা। ওইখানেই আমি এইচএসসি দিই। তার মানে আপনার কি জন্ম এবং বেড়ে ওঠা পুরোটাই ঢাকায় শহরে? জি, আচ্ছা, আচ্ছা। শহর ঢাকা। কিন্তু তাহলে দাদু বাসা কোথায় ছিল? দাদু বাসাও ঢাকায়। দাদু বাসা হচ্ছে দক্ষিণ খান, এয়ারপোর্টের ঠিক অপোজিটে। জি জি। ওই দাদু বাসাও ঢাকার মধ্যেই। আচ্ছা। তো এর জন্য ঢাকাতেই খুব বেশি আমার ঘোরাফেরা, ঢাকাতেই ঢাকার প্রতি একটা অন্যরকম মায়া সবসময় কাজ করে। বা অরিজিনাল ঢাকার মানুষ বলতে যেটা আমরা বুঝি সেটাই হয়তো আপনি। তো ঢাকার পড়াশোনা, ঢাকার স্কুল কেমন ছিল? আমার স্কুল লাইফ খুবই ভালো ছিল। আমি খুবই দুষ্ট ছিলাম। আচ্ছা। আমি খুবই খেলাধুলা করতে, একদমই মনে হয় না যে আপনি ভীষণ দুষ্ট ছিলেন, তাই না? একদমই না। হয়তো এরকম হয় যে যারা ছোটবেলা খুব দুষ্ট থাকে, আস্তে আস্তে তারা একটু শান্ত হওয়ার চেষ্টা করে। সব দুষ্টামি কি শেষ হয়ে যায় ওইদিকে? প্রায় চেষ্টা আর দুষ্টামি থাকে না। দুষ্টামি থাকে না। আচ্ছা। সো আমি খুব খেলাধুলা করতাম, মানে প্রবাবলি ক্লাস না করার একটা অজুহাত হইতে পারে, আমি শিওর না এখনো। যে কোনো স্কুলের যে কোনো টিমে আমি স্পোর্টসে চেষ্টা করতাম, পারি আর না পারি, আই ইউজ টু ট্রাই। ইভেন স্কুলের পরেও খুব খেলাধুলা করতাম। আর আমি খুবই আড্ডা দিতে পছন্দ করি, খুবই গল্প করতে পছন্দ করি। আমার অনেক বন্ধু বান্ধব, এখন খুব কমে গেছে, এখন যে যার কাজে খুব ব্যস্ত, বাট ওই সময় খুবই বেশি। সময়ের সাথে সাথে আসলে এটা হয় যে বন্ধু বান্ধব একটা সময় কমে যায়, কিন্তু বন্ধু বান্ধবের আবেদনটা না মনে হয় যে সবসময় একই রকম। কমে গেলেও যারা একটা সময় আমাদের চলার পথে বন্ধু ছিল, মনের মনিকোঠায় তাদের জন্য একটা জায়গা থেকেই যায়। এবার একটু পরিবারে ফিরে আসি। বাবা কি করতেন? আমি একদম টিপিক্যাল একটা এমএসএমই ফ্যামিলি থেকে বিলং করি। আচ্ছা। বাবা মাঝারি পর্যায়ে একটু বিজনেসম্যান। আচ্ছা। তো ছোটবেলা থেকে বাবারকে দেখেছি বিজনেস করতে, চেষ্টা করেছি বাবার সাথে কিছু কন্ট্রিবিউশন করতে। আচ্ছা। বিজনেসে কি ধরনের কন্ট্রিবিউশন ছিল সেটা? সেটা চা নিয়ে যাওয়া থেকে শুরু হয়েছে, তারপর পুরো কোম্পানি লিড করা পর্যন্ত আমি করেছি। আমাদের একটা আউটসোর্স বিপিও ছিল, বিজনেস প্রসেস আউটসোর্সিং। সেখানে ডাটা এন্ট্রি, বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন হতো। আচ্ছা। সো ওইখানে আমি খুব মানে আব্বু অ্যাক্টিভ ছিলাম। তো আব্বু প্রথমে যেতে দিত না, মানে যে পড়াশোনাটা করো। এটা খুব ছোটবেলার কথাই বলতেছি আমি, মানে এইচএসসির সময়ের কথা বলতেছি। তো শুরুতে হয়তো বা এরকম যে আচ্ছা ঠিক আছে আব্বুকে চাই নিয়ে দিই, এতটুকু কন্ট্রিবিউশনই হোক। তো
তো তারপর আস্তে আস্তে আমি দু একটা কেউ অ্যাবসেন্ট থাকলে আমি কলে বসে যেতাম, বা একটু কেউ অ্যাবসেন্ট, কেউ একটু হয়তো রেস্ট নেবে, আমি একটু যে তার এন্ট্রিটা করে দিতাম। বাহ। এভাবে করতে করতে আমি ওই একটা একটা ক্যাম্পেইন প্রথমে আমি লিড করি, এরকম করতে করতে তারপর আমি প্রায় 2 বছর ওই বিপিওটা লিড করেছি। বাহ, দারুণ। আরো শুনবো যে এত ছোটবেলা থেকেই যার কাজের প্রতি এত আগ্রহ এবং পরবর্তীতে এত দারুণ কাজ করছেন। তবে তার আগে আপনার সম্পর্কে আমাদের কাছে কিছু তথ্য আছে, দর্শকদের জানিয়ে আসতে চাই। সম্প্রতি ফোর্বস এশিয়া 30 অনূর্ধ্ব 30-এর তালিকায় বাংলাদেশ থেকে স্থান করে নিয়েছেন দ্রুত লোনের 3 উদ্যোক্তা। আব্দুল গাফফার সাদি তাদের মধ্যে অন্যতম একজন। দ্রুত লোন নামের ফিনটেক প্ল্যাটফর্ম বেশ বড় পরিসরে সেবা নিয়ে কাজ করছে, যার মধ্যে আছে স্থানীয় অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর জন্য ঋণ পাওয়ার প্রক্রিয়াকে সহজ করে তোলা। দ্রুত লোনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো তাদের সেবা গ্রহণ করতে বারবার আর্থিক প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন পড়ে না, যার ফলে ব্যবসার জন্য ঋণ নেওয়া আরও সহজ হয় এবং দেশের সুবিধাবঞ্চিত অঞ্চলগুলোর অর্থনৈতিক উন্নয়নে তারা আরও অবদান রাখতে পারেন। গত বছর বাংলাদেশি ফিনটেক স্টার্টআপ দ্রুত লোন তাদের প্রাক সিড অর্থায়ন পর্যায়ে $1,25,000 মার্কিন তহবিলও লাভ করেছে। দর্শক, চলে যায় অতিথির কাছে। খুব দারুণ কিছু শুনছিলাম যে এত অল্প বয়সেই, তাই না মাসুক? এত আজকে আমাদের যে অতিথি আছেন খুবই তরুণ একজন মানুষ, এবং এই তরুণ বয়সে আপনি অনেক কিছু করেছেন। তবে এই সব কিছু শুরুতে আবার একটু যদি ফিরে যাই, যেমনটা গল্প বলছিলেন যে একদম ছোটবেলা থেকেই বাবার কাজে কন্ট্রিবিউট করতেন এবং ফার্স্ট একটা লিডও দিয়েছিলেন কোনো একটা ইভেন্ট, সেটা কত বছর বয়সে? বয়স তো ধরুন তখন আমার এইচএসসি পরীক্ষার ঠিক আগে আজ পর্যন্ত। এবং এখানে শুধু আমি একটু অ্যাড করবো যে শুধু আমি লিড দেইনি, আমার বাকি যে দুজন কো-ফাউন্ডার, আরো দুজন যে পার্টনার আছে আমাদের, তারাও নামটাও আজকে একটু জেনে নিতে চাই। একজন হচ্ছে মোহাম্মদ তুষার, হি ইজ গোইং টু বি আ ফাদার ভেরি সুন। ওকে, কংগ্রাচুলেশনস টু হিম। উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। বিজনেস থেকে বেশি এখন ইম্পর্টেন্ট ওইটা সবার জন্য, পুরো টিমের জন্যই। আর সেকেন্ডলি হচ্ছে শহীদুল ইসলাম, উনি আমাদের চিফ লার্নিং অফিসার। তো আমরা তিনজনই এই আমার বাবার এইটাতে, বিকজ আমরা চাইল্ডহুড ফ্রেন্ড, তো আমি গেছি, ওরাও হয়তো বা কি হলো সাদিকে পাচ্ছি না কেন আড্ডাতে এরকম, তো ওইখান থেকে আচ্ছা ওরাও আসছে, ওরাও একটু হয়তো ফ্রি ওয়াইফাই চালাতেই আসছিল, আই ডোন্ট নো। হ্যাঁ, তারপর ওইখান থেকে আমরা এই তিনজনই কিন্তু পুরো ওই বিপিওটা লিড করি। আচ্ছা, জেরিন, একটা বিষয় খেয়াল করেছো যে এই যে ছোটবেলায় বন্ধু বান্ধবের সাথে মেশা, আড্ডা দেওয়া, এগুলো নিয়ে অভিভাবকদের একটা চাপ থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে প্রোডাক্টিভ বিষয়গুলো বন্ধুদের চিন্তা থেকে বা বন্ধুদের আড্ডা থেকে বের হয়ে আসে। একদমই, এবং সেটা যদি প্রপার এক্সিকিউশন করা যায় তাহলেই কিন্তু আমরা দারুণ একটা আউটকাম পাই। সত্যিই তাই। তো আপনার কাছে জানতে চাই বন্ধুদের কথাই, যে আড্ডা দিতে দিতে কোন সময় এসে পরিকল্পনা হলো চল একসাথে আমরা কাজ করি? ওই স্কুলের টাইম থেকেই, আমরা কিন্তু এর আগে আরো অনেক কিছু করেছি ছোট ছোট, সেগুলো খুব নোটওয়ার্দি না, হয়তো একটা টি শার্টের বিজনেস করা। আচ্ছা, লুক নামে আমাদের একটা টি শার্টের বিজনেস ছিল, ইট ডিডন্ট ওয়ার্ক ভেরি ওয়েল, বাট ওই সময়ের জন্য এটা, ওই সময়ে আপনারা তখন তো অনলাইন বিজনেস এতটাও পপুলার ছিল না, কিন্তু আপনারা উদ্যোগ নিয়েছেন, করেছেন, ওয়ার্কআউট না করলেও যে চেষ্টা করেছেন, এটার জন্যই তো আসলে সাধুবাদ জানাতে হয়। এবং আমাদের একটা টার্কি ফার্মও ছিল। আচ্ছা, আমরা যখন যেটা আমাদের তখন আসলে আমাদের একটু সবারই কিউরিওসিটি লেভেলটা একটু একরকম, আমরা তিনজনেরই যে নতুন কিছু হলে যে করার একটা ইচ্ছা, তো আমরা একটা সবাই মিলে একটা টার্কি ফার্মও দিয়েছি, যেটাই সামনে এসেছে আমরা করার চেষ্টা করেছি। আচ্ছা, আনন্দটা আসলে ওইখান থেকেই পাওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, পরবর্তীতে এই যে দ্রুত লোন প্রতিষ্ঠা করলেন, দ্রুত লোন সম্পর্কে ধারণাটা তৈরি হলো কখন? আসলে দ্রুত লোন তো খুব ইনোভেটিভ বা নতুন কোনো আইডিয়া না, ইটস ভেরি বেসিক। হ্যাঁ, লোন দেওয়া, লোন নেওয়া, এটা তো খুবই আগের একটা কনসেপ্ট। আমরা যেটা করতে চাচ্ছিলাম হচ্ছে যে দ্য ওয়ে অফ ডুইং থিংস একটু চেঞ্জ আনতে চাচ্ছিলাম, যে লোনটা যেভাবে দেওয়া হচ্ছে সেভাবে না দিয়ে আরো কত ফাস্ট এবং ইজিলি দেওয়া যায়। তো এই বিষয়টাও আমাদের আসছে ওই আড্ডা থেকেই। আমরা আড্ডাগুলো যে জায়গাগুলো দিতাম, এগুলো হচ্ছে টং দোকান বা কোনো হোটেল, এলাকার যে ছোটখাটো হোটেল থাকে এগুলোতে। হ্যাঁ, আমাদের একটা হোটেল ছিল জজ ভাইয়ের দোকান। তো সারাদিন সবাই ক্লাস হোক, কেউ
কোনো ফ্রেন্ডরা তখন জবও করতো, আচ্ছা। করে রাত্রে সবার 1 ঘন্টা হলো মানে ওইখানে আসতেই হবে এরকম একটা সবারই থাকতো, অক্সিজেনের মতো বন্ধু বান্ধবের সাথে আড্ডাটা। তো ওইখানে আমি দেখতাম যে দিস গাই কেম ফ্রম শেরপুর, হ্যাঁ জজ, একটা দোকানে চাকরি করছে যখন তার বয়স ছিল 8-9 বছর। হি স্টার্টেড ফ্রম দেয়ার, এখানে বিশাল বড় একটা হোটেল দিছে স্টাফ, এগুলো করে সে জমিও কিনছে, মানে এই যে তার যে একটা বেড়ে ওঠা, এটা আমাদেরকে ইন্সপায়ার করছে। এবং এর সাথে সাথে আরো যে আমরা ওই বিভিন্ন জায়গায় তো আড্ডা দিতাম, তো দেখতাম যে এই এমএসএমই দের অনেক পোটেনশিয়াল আছে গ্রো করার, বাট ওই ডিউ টু ল্যাক অফ অ্যাক্সেস টু ফরেন মানে ফর্মাল ফাইন্যান্সিং ওরা কিন্তু গ্রো করতে পারতেছে না। একদমই, এই বিষয়টা আমরা আসলে বিস্তারিতই শুনবো আপনার কাছ থেকে, কিন্তু আপনার ব্যাপারে আমরা যতদূর জেনেছি যে আপনি এইচএসসি কমপ্লিট করার পরই বাবার ব্যবসা একটু যাতায়াত শুরু করেছিলেন, বা একটা দায়িত্ব ধরা যেভাবে বলে কিছুটা করেছিলেন। তো আমরা একটু ধারাবাহিকভাবেই যাই যে কলেজের পরে বাবার যে ব্যবসায় যোগ দিলেন সেখানে কিভাবে শুরু করলেন বা কি কাজ করলেন, কি সমস্যা দেখলেন সেখানে? বাবার ব্যবসায় যেটা হয়েছিল যে আমাদের যেটা চলতো ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন চলতো, ওইখানে আমরা কাজ করতাম। এবং ওইখানে আমি যেটা মেইনলি রিয়েলাইজ করেছিলাম যে আমার বাবার অনেক পটেনশিয়াল ছিল টু গ্রো হিজ বিজনেস। হি ইজ আ ভেরি স্মার্ট ম্যান, উনি খুবই ভালো বিজনেস বুঝে, বাট আই থিঙ্ক যে ওইখানেও না একটা ল্যাক অফ ফাইন্যান্সিং এর একটা বিষয় আমি দেখেছি, যে হয়তো হি ইজ এলিজিবল টু গেট আ লোন, বাট প্রবাবলি হি ডাজন্ট নো হাউ টু রিপ্রেজেন্ট হিমসেলফ। হ্যাঁ, যে ব্যাংকে একটা লোনের জন্য এলিজিবল হতে হলে কি ধরনের কাগজপত্র রেডি করা উচিত, কিভাবে ফাইন্যান্সিয়ালসগুলো ম্যানেজ করা উচিত, কিভাবে অ্যাকাউন্টসগুলো ম্যানেজ করা উচিত, এগুলোর ব্যাপারে নলেজ হয়তো বা ওইভাবে ছিল না। এবং এটা বাংলাদেশের প্রায় 91% আনব্যাংকড এমএসএমই আছে, সবার জন্য সত্যি। তো ওইখান থেকে একটা আমার রিয়েলাইজেশন আসছে যে হোয়াট ইফ আই ক্যান হেল্প, মানে আই কুডন্ট হেল্প মাই ফাদার, বাট হোয়াট ইফ আই কুড হেল্প the 8.1 million small business owners in the country. হ্যাঁ, তো এইখান থেকে আসলে আমাদের ওই চিন্তাধারা শুরু। কলেজ জীবনের পরে বাবার ব্যবসায় যাতায়াত শুরু করলেন, একরকম হাল ধরলেন বা অ্যাক্টিভলি কাজ করা শুরু করলেন। পরে কি পড়াশোনার কোনো সমস্যা হয়েছিল, বিঘ্ন হয়েছিল? আমি আসলে খুব ভালো স্টুডেন্ট ছিলাম না। আচ্ছা, ভালো স্টুডেন্ট ছিলেন না, কিন্তু আমরা জানি যে আপনি রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন, যেটাকে আমরা বর্তমানে বলা যায় যে টপ স্কুলগুলোর মধ্যে একটা ধরে থাকি। হ্যাঁ, বাট স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম না, আমি পড়াশোনা খুব করতাম। আচ্ছা, দুইটা আমার মনে হয় যে খুব ডিফারেন্ট জিনিস। একদমই তাই, আমি এখনই বলতে চাচ্ছিলাম যে ভালো স্টুডেন্ট হওয়া আর জানা এই দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। যেমন আমি এখনো খুব পড়াশোনা করি, মানে অনেক পড়াশোনা করি, কিন্তু একটা স্টুডেন্ট যে ধরনের ডিসিপ্লিন হওয়া উচিত ওরকম ডিসিপ্লিন, রেগুলার ক্লাসে যাওয়া, ঠিক টাইমে ক্লাস ওয়ার্ক করা, হোমওয়ার্ক করা, ওই জিনিসগুলো আমি খুব একটা ভালো মেনটেন করতে পারতাম না, বিকজ আমার ক্লাসরুমের বাইরেই ইন্টারেস্ট বেশি থাকতো। আচ্ছা, ইভেন আমার মনে হতো যে ক্লাসরুমে না বসে আমি ক্লাসরুমের বাইরে একটা রিক্সাওয়ালার সাথে যদি গল্প করি, প্রবাবলি ফ্রম হিজ এক্সপিরিয়েন্স আই ক্যান লার্ন মোর। আচ্ছা, এটা কি একদম ছোটবেলা থেকে? খুবই ছোটবেলা থেকে, ওই যে আমি বললাম আমি খুবই গল্প করতে পছন্দ করি। তো সবার সাথে, ইভেন আজকে আসার সময় আমি আসতেছিলাম তখনও ওই ড্রাইভারের সাথে কথা বলতে বলতে আসতেছিলাম, যে তার লাইফের, আমি সবসময় এরকম গল্প করি, মানুষের মানে লাইফের এক্সপিরিয়েন্সগুলো জানার চেষ্টা করি, সো দ্যাট আমারও যেন একটু নলেজ ওনাদের থেকে। তো এর জন্যই আসলে ওই পড়াশোনায় খুব একটা ব্যাঘাত ঘটার কিছু ছিল না, বিকজ অলরেডি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না। আচ্ছা, মানে একাডেমিক পড়াটা আপনাকে একটু টানতো কম, যেটা ভালো লাগতো আপনি সেটাই করতে পছন্দ করতেন। তো সেই জায়গা থেকে কোন বিষয়ে পড়ছিলেন? তারপরেও যেহেতু পড়তে হবে, এটা আমাদের একটা সামাজিক বিষয়, তো সেই জায়গা থেকে কোন বিষয় নিয়ে পড়ছিলেন? আমাদের তো বিবিএ তে প্রথম ফার্স্ট 3 ইয়ার্সে কোনো মেজর আসে না। মানে আপনি তো বিইউপি তে পড়েছেন? জি, বিইউপি তে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। বাংলাদেশ ইউনিভার্সিটি, মানে সেখানে কি বিবিএ করলেন? বিবিএ করলাম। মানে শুরু থেকে ইচ্ছা ছিল বিবিএ করার? জি, বিজনেসের উপরে একদম শুরু থেকে। যদিও আমি রাজুকে সায়েন্সে ছিলাম, বেশ এটা আমার একটা কনসার্ন ছিল যে প্রবাবলি আরো অনেক কিছু শিখতে পারবো কলেজ পর্যন্ত, বাট আমি খুব ছোটবেলা থেকে শিওর যে আমি বিজনেসই করব। আচ্ছা, বাবাকে দেখে মনে হয় আপনার এই অনুপ্রেরণাটা?
আমার সাথে অ্যাকচুয়ালি এরকম হয় না, আমি খুব বেশি ইন্সপায়ার্ড হই না মানুষের থেকে। আমি খুব মানে ওই নিজে থেকে আমার মনে হচ্ছে যে আমার বিজনেসই করা উচিত। ওই যে আমি বললাম আমি ঠিকমতো ক্লাসেই যেতে পারি না, আমি জব করলে আমি অফিসে যাবো কিভাবে, মানে এরকম একটা চিন্তা থেকে। তো আমার এমন কিছু করা লাগবে যেখানে আমি খুবই প্যাশনেট, যেখানে আমার খুবই ইন্টারেস্ট আছে, যেটা করতে আমি হয়তো বা 24 আওয়ার্স পছন্দ করি। তো এর জন্য আর কি হয়তো বিজনেসটা করা। এবং এই জন্যই কি বিবিএতে পড়া? এর জন্যই বিবিএতে পড়া। ওই দিনগুলো কেমন ছিল? আমার ইউনিভার্সিটি প্রথম সেমিস্টার তো খুবই ভালো গেছে সবার মতোই। আচ্ছা, মাত্র ইউনিভার্সিটিতে সবার নতুন নতুন, আমাদের ইউনিভার্সিটিতে খুব জেন্টাল টাইপের একটা র্যাগিং হইতো। হ্যাঁ, মানে ওই র্যাগিং না, মানে হয়তো বা যে র্যাগিং এর সাথে সবাই পরিচিত ওরকম না, মানে যে ভাইয়ারা হয়তো হাসি ঠাট্টা করতো, বলতো যে মুক্তিযুদ্ধ করো বা একটু গান গেয়ে শোনাও, এরকম টাইপের, খুবই মানে খুব নাইস টাইপের, সুইট টাইপের র্যাগিং হতো। তো ওই সময়টা খুবই ভালো গেছে, মানে আমার। আপনার ক্ষেত্রে কি হয়েছিল? যুদ্ধ করতে হয়েছিল নাকি গান গাইতে হয়েছিল? আমার খুবই মানে আমার ফার্স্ট র্যাগ ছিল যে আমাদের একটা আপু ছিল, তো এক ভাইয়া বলছে যে ওই আপুকে যে তুমি প্রপোজ করো। এটা হলো আমার একদম ফার্স্ট, মানে আমি মাত্র ইউনিভার্সিটিতে ঢুকছি, প্রথম স্টেপে মানে ওনার সামনে পড়ছি, উনি আমাকে বলছে কোন ইয়ার, আমি বলছি এটা, বলছে এটা করো। আচ্ছা, তারপর কি আপু অনেক নাইস ছিল, আচ্ছা, উনি ই করছে, ম্যানেজ করে নিয়েছেন বা সহযোগিতা করেছেন। সো এটা দিয়ে ইউনিভার্সিটি শুরু হয়েছে, বাট আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। প্রথম দিনে এমন একটা ঘটনা, আমি বলছি যে মানে যাই হোক বোরিং হবে না ভার্সিটি। এবং আমার যে ভাইয়াদের সাথে খুব বেশি ছিল, মানে যারা আমাকে সবচেয়ে বেশি র্যাগিং দিছে এখন পর্যন্ত, তারাই আমার মানে সবচেয়ে কাছের মানুষ। যে কোনো কিছু আমি যদি না বুঝি, বা অনেকে ভালো ভালো জায়গায় সিএ বা হয়তো বা ব্যাটে টেরিটরি অফিসারে আছে, বা এমটিও আছে, ব্যাংকে আছে, তো তারা আমি যখনই কিছু জিনিস না বুঝি বা আমার কোনো হেল্প লাগে, তারা আমাকে খুব সাহায্য করে। আপনার যে প্রতিষ্ঠান দ্রুত লোন, এটাতে এবার একটু ফিরে আসি। যেহেতু আপনি পড়াশোনা চলাকালীন সময়ে দ্রুত লোনের যে চিন্তাটা সেটির সাথে একবারে সম্পৃক্ত হয়ে গেছেন, এবং সাথে দুজন বন্ধু খুব সম্পৃক্তভাবে আছেন, এখনো আছেন। তো তাদের সাথে কিভাবে শুরুর পরিকল্পনাটা হলো, যে কিভাবে কি করা যায়, প্রাথমিক যে বিষয়টা? আমার ভার্সিটি, আমার তিনজনেরই ভার্সিটি শেষ 2018 সালে। একই ভার্সিটিতে ছিলেন না, আমরা আলাদা। আচ্ছা, তিনজন একদম তিন ভার্সিটিতে ছিলাম। আচ্ছা, 18 লাস্টের দিকে, তো এইটা নিয়ে আমরা অনেকদিন আলোচনা করতেছিলাম। এর মধ্যে আমরা অনেকগুলো বিজনেস করছি ছোটখাটো, ওই যে বললাম যে টার্কি ফার্ম হোক, এই হোক, সে হোক, করতেছিলাম। তো ফার্স্ট আইডিয়াটা ছিল পেয়ার টু পেয়ার লেন্ডিং, যে একটা প্ল্যাটফর্ম যেখানে একজন আরেকজনকে ডিরেক্টলি লোন দিতে পারবে, ইনস্টিটিউশনাল লোনটা না, ইন্ডিভিজুয়ালি লোন দিতে পারবে, which is very popular in like USA or Egypt or Indonesia, অনেক জায়গায় খুব পপুলার। বাট আমাদের মনে হলো যে rather than creating a platform which মানে অলরেডি নতুন একটা মার্কেট ক্রিয়েট না করে, বাংলাদেশে প্রায় 700+ মানে আর্থিক প্রতিষ্ঠান আছে। তারপরও এই আমাদের এমএসএমই সংখ্যা হচ্ছে 8.1 মিলিয়ন, মানে প্রায় 81 লাখ। এর মধ্যে 91% হচ্ছে আনব্যাংকড। মানে এটা হিউজ নাম্বার না, যে এতগুলো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থাকার পরেও আমাদের 91% ক্ষুদ্র উদ্যোক্তারা এখনো কিন্তু লোন পাচ্ছে না। লোন তো পাচ্ছে না, তারা আনব্যাংকড, তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই, তাদের হয়তো ব্যাংকের সাথে যোগাযোগ নাই, এরকম। তো আমাদের তখন মনে হলো যে ওই নতুন একটা কিছু না করে এক্সিস্টিং যে প্ল্যাটফর্মটা আছে, হ্যাঁ, আমার প্ল্যাটফর্মে দুইজন স্টেক হোল্ডার, এফআই মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, আর হচ্ছে এমএসএমই মাইক্রো এন্টারপ্রেনার্স, তাদেরকে আমরা যদি একটা কানেক্ট করতে পারি, হ্যাঁ, সো কানেক্ট করতে গেলে কি কি প্রবলেম ফেস করতেছে তারা, এটা শিখতে হবে, আমাদের জানতে হবে। এই জানার কিউরিওসিটি থেকে আমাদের কিন্তু দ্রুত লোনটা শুরু হয়। আচ্ছা, কিছুটা তো আপনি জেনেছিলেনই, আপনার বাবা যেহেতু ব্যবসা করতো এবং আপনিও সেটার সাথে সংযুক্ত ছিলেন, বাকিটা আরো বিশদভাবে কিভাবে জানলেন? যে আরো কিছু সমস্যা থাকে না, যে এটা হয়তো আমি দেখছি কিন্তু এর বাইরেও আরো 10 রকম সমস্যা থাকতে পারে, এই জিনিসগুলো আসলে কিভাবে দেখা হলো বা কিভাবে বুঝলেন? ফার্স্ট অফ অল, বাবার বিজনেসের থেকে বা অন্যান্য যে এমএসএমইদের থেকে আমরা যেটা শিখেছি, এটা তো একটা পার্ট, ব্যাংকেরও কিন্তু একটা পার্ট আছে।
যে ওদেরও কিন্তু একটা প্রবলেম ফেস করে ওরা কিন্তু চায় লোনটা দিতে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি তো স্টুডেন্ট ছিলেন তখন, বয়স্ক, বাট এত ডিটেলস ইনফো বা এটা সম্পর্কে এত বিশদ জ্ঞান আপনি কিভাবে পেলেন? ও এটা হচ্ছে কি, এটা আমরা স্টাডি করেছি অনেক, মানে রাতের পর রাত। আমার রুমে এখন মনে আছে আমাদের একটা হোয়াইট বোর্ড থাকতো, তো এখানে আমরা 3 জন সারা রাত এগুলো নিয়ে আলোচনা করতাম এবং এমন অনেক মাস, মানে প্রায় 3 মাস এরকম কাটছে আমাদের। অনেক স্টাডি করছে, অনেক ইন্ডাস্ট্রি স্টাডি করছে, অনেক গ্লোবাল প্লেয়ারদের স্টাডি করছে যারা সেম মডেলে কাজ করছে এরকম। বাট যদি আমি বলি যে আমি মানে অ্যাকচুয়ালি আইডিয়াটা মানে আমি শিখেছি কোথা থেকে, তো অরিজিনটা তো ওইখান থেকেই, যে আমি আমার বাবার যে এমএসএমইটা দেখেছি এবং অন্যান্য যে এমএসএমইর সাথে দেখেছি। বাট যদি প্র্যাকটিক্যালি বলি, আমরা স্টার্ট করার পরেই শিখেছি। স্টার্ট করার আগে থিওরিটিক্যালি শেখা যায়, প্র্যাকটিক্যালি খুব একটা শেখা যায় না। মানে যদি কিছু শিখতেই হয় তাহলে ইউ হ্যাভ টু লার্ন ফ্রম দ্য মার্কেট। হ্যাঁ, তো আমরা এর জন্যই 2019 সালের ফেব্রুয়ারি 6 তারিখে আমরা ডিরেক্ট অপারেশন স্টার্ট করে দিয়েছি। আচ্ছা, সেটা আসলে কিভাবে করলেন বা কি কি একদম শুরুতে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল একটু যদি জানা যায়? একদম যদি শুরুতে বলি যে ফাইন্যান্সিয়াল একটা বিজনেস করতে হলে, বিকজ আমাদের এখন যে মডেলটা, এটা কি একটা এগ্রিগেটর প্ল্যাটফর্ম যেখানে আমাদের অনেক ফাইন্যান্সিয়াল পার্টনার আছে। বাট তখন 2019 সালে আমাদের তো পার্টনার করার মানে এটা সম্ভবই না, তখন কেউ করবেই না আমাদের সাথে পার্টনারশিপ। তো আমরা কি করলাম যে আমরা ঠিক আছে আমরা নিজেরাই লোন দিয়ে শুরু করি। এখন আর্থিক প্রতিষ্ঠানের একটা বড় বিষয় হচ্ছে আপনি লাইসেন্স ছাড়া কিন্তু লোন দিতে পারবেন না, এটা একদম ইলিগাল। তো আমরা একটা কোঅপারেটিভ লাইসেন্স নিই। হ্যাঁ, একটা কোঅপারেটিভ লাইসেন্সে কি অথরিটি থাকে, একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে আপনি ডিপোজিট কালেক্ট করতে পারবেন, মানে মানুষের কাছ থেকে সেভিংস নিতে পারবেন এবং আপনি তাদেরকে লোন দিতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, ওইখান থেকে আমরা স্টার্ট করি। তো মানে আমাদের পুরো জার্নিটাতেও মানে আমি এটা বলে নিই যে এরকমই হয়েছে, একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে, আমরা এটা খুঁজছি কিভাবে সলিউশন বের করা যায়, সবচেয়ে প্র্যাকটিক্যাল আর সবচেয়ে ইনোভেটিভ ওয়েতে আমরা সলিউশন বের করার চেষ্টা করছি। আচ্ছা, তো প্রথমে তো গেল লাইসেন্সটা নিলাম কোঅপারেটিভের নিয়ে। এখন সেকেন্ড সমস্যা হচ্ছে আমরা তো টাকা দিব যে টাকা তো নাই আমাদের কাছে। আচ্ছা, সো আমাদের আমরা তিনজন লাইক ফ্রেশ গ্র্যাজুয়েট, 18 এর গ্র্যাজুয়েশন, 19 এ স্টার্ট করেছি, একদম টাকা নাই। সো আমরা করলাম কি, ন্যানো ডিপোজিট নেওয়া শুরু করলাম। যে ব্যাংকে তো কেউ 20 টাকা সেভ করতে পারবে না, তাই না? ব্যাংকে তো 500-600 টাকা কেউ যে সেভ করে না। তো আমরা চিন্তা করলাম যে আমরা এটা দক্ষিণখানে কিন্তু স্টার্ট করেছিলাম। আচ্ছা, যে আমরা চিন্তা করলাম যে আচ্ছা আমরা যদি যারা আনব্যাংকড আছে তাদেরকে একটা সেভিংস অপরচুনিটি দিই। আমাদের মেইন গোল কিন্তু লেন্ডিং নিয়ে কাজ করা, কিন্তু আমরা চিন্তা করলাম যদি সাথে একটা সেভিংস অপরচুনিটিও দিই। তো এইভাবে করে করে আমরা একটা প্রোডাক্ট বানালাম যে কেউ চাইলে ডেইলি 20 টাকাও দিতে পারবে। হ্যাঁ, এবং এই কালেকশনটা এই যে মানুষের কাছ থেকে টাকাটা আনা, আমাদের তখন প্ল্যাটফর্ম রেডি না, মাত্র আমরা স্টার্ট করেছি। তো আমরা কিন্তু নিজেরাই যে কালেকশন করতাম। আমি নিজে গিয়েছি, আমার কোফোন, আমরা তিনজনেই স্টার্ট করার সময়। তো এই যে মানে এইভাবে স্টোরিগুলো বিল্ড হয়েছে যে ওইখান থেকে আমরা প্রায় 40 লাখ টাকা, মানে ইভেন করোনার সময় 40 লাখ টাকা আমরা ডিপোজিট কালেক্ট করে ফেলছি। আমি একটু এখানে জানতে চাইবো যে যখন আপনি যাদের কথা বললেন, যাদের কাছ থেকে ডিপোজিটগুলো নিতে যাচ্ছিলেন বা শুরু করলেন, তাদের কাছ থেকে শুরুতে কেমন সাড়া পেয়েছিলেন? বা প্রথমে হয় কি নতুন কোনো প্রতিষ্ঠান থাকলে সবাই একটা বিশ্বাসের বা একটা ট্রাস্ট ইস্যু উঠে, আপনাদের কি এই ধরনের কোনো সমস্যা ফেস করতে হয়েছিল কিনা বা কনভিন্সটা করেছেন কিভাবে? আমাদের এই ক্ষেত্রে তো আরো খুবই সিরিয়াস ইস্যু হয়ে গেছে। কোঅপারেটিভের একটা প্রবলেম হচ্ছে, কোঅপারেটিভ কিন্তু ইটস অ্যান অ্যামেজিং থিং, মানে এটা সমবায় মন্ত্রণালয়ের আন্ডারে খুবই ভালো একটা জিনিস। বাট প্রবলেম হচ্ছে এটার মার্কেট রেপুটেশন মানে খুবই খারাপ। বিভিন্ন জায়গায় মানুষ এটাকে মিসইউজ করেছে এবং এটার খুবই বাজে রেপুটেশন হয়েছে মার্কেটে। তো আমরা যেখানে স্টার্ট করেছি ঠিক এর পাশেই সপ্তাহ 2 আগে প্রবাবলি, আমরা তো জানি না, কেউ হয়তো এরকম একটা কোঅপারেটিভ থেকে টাকা পয়সা নিয়ে উনি পালিয়ে গেছে। আচ্ছা, তো আমরা আবার স্টার্ট করেছি ঠিক 2 সপ্তাহ পরে। সো অনেকে তো ভাবছে যে আমরাই মনে হয় ওনারা। হ্যাঁ, তো এরকমও প্রবলেম আমরা ফেস করেছি। বাট ব্যাপারটা হচ্ছে এখানে পেশেন্স থাকতে হবে, এটা আমরা বুঝে গেছিলাম যে ট্রাস্ট আর্ন করার ফার্স্ট ওয়ে হচ্ছে আপনাকে পেশেন্স থাকতে হবে। আচ্ছা, আর আমরা
ট্রাস্ট আর্ন করতে হলে তার সাথে ট্রানজ্যাকশনটা রেগুলার করতে হবে। হ্যাঁ, যে আমরা গেছি, সে ডিপোজিট করে নাই, নো প্রবলেম, আমরা আবার অন্য আবার এক সময় গেছি। আর যেহেতু নর্মাল কোঅপারেটিভ যেভাবে কাজ করতেছিলাম, আমরা তো আর ওইভাবে করতেছিলাম না, আমরা একটু ইনোভেটিভ কিছু আইডিয়া বের করতেছিলাম। হয়তো বাচ্চাদেরকে বই দিচ্ছিলাম, মানে গার্মেন্টস ওয়ার্কারদের থেকে ডিপোজিট নিব, তো করছে কি যে ওর সবচেয়ে ফেভারিট মানে পার্সন কি ওর লাইফে, ওর বাচ্চা কাচ্চাটাই, ওরা কিন্তু এত কষ্ট করে ওদের সন্তানদের জন্য, তো আমরা হয়তো তাদের জন্য একটা বই ছাপাইছি, ছোট ছড়ার বই, ওইখানে দ্রুত লোনের একটু কথা বলছি, একটা অ্যাড দিছি, এরকম করে এরকম ছোট ছোট অনেক ইনোভেটিভ কাজ আমরা করছি। গার্মেন্টস ওয়ার্কারদের যেটা হয়, মানে যে কোনো মহিলাদেরই আমাদের সমাজে একটা বড় হচ্ছে তারা সেভিংস করতে চায় এবং হাজবেন্ডকে জানাতে চায় না, একটা বিষয় থাকে, আমি এটা খেয়াল করেছি, এবং এটা আমাদের সাথে ওইখানে হচ্ছিল। তো আমরা ওইখানে যে ঠিক আছে আপনার হাজবেন্ড যখন থাকবে না তখন আমরা কালেকশন করতে আসবো, এবং আমাদের একটা ইস্যু যে উইথড্র চাওয়ার সাথে সাথে তাকে উইথড্র দেওয়া, মানে নরমালি কোঅপারেটিভ 7 দিন পর্যন্ত টাইম নিতে পারে, হ্যাঁ, যে আমি 7 দিনের মধ্যে আপনার ডিপোজিটটা উইথড্র আপনি নিতে পারবেন, কিন্তু আমরা চাচ্ছিলাম যে যেদিন উনি চাওয়ার সাথে সাথে যেন ওনাকে টাকাটা দিতে। এবং পরবর্তীতে আমরা কিছু ছোট ন্যানো প্রোডাক্টও লঞ্চ করি, যদিও আমরা কিন্তু শুধু এমএসএমই কেন্দ্রিক, বাট তখন এই ট্রাস্টটা আর্ন করার জন্য আমরা কিছু ইনোভেটিভ প্রোডাক্ট, লেন্ডিং প্রোডাক্ট তৈরি করি, যে খুবই এবং ইমার্জেন্সি লোন, 1,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত ইমার্জেন্সি লোন। হ্যাঁ, ম্যাটারনিটি লোন, এমনও হয়েছে, একটা স্টোরি বলি ছোট, যে আমাদের একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তারা সে ম্যাটারনিটি লোনের জন্য অ্যাপ্লাই করে রেখেছিল। তো উনি ম্যাটারনিটি লোনটা কি আমি বলি যে যখন আমাদের একজন হসপিটালে নিয়ে যায় ডেলিভারির সময় একটা 20-30 হাজার টাকার একটা স্মল অ্যামাউন্ট দরকার হয়, বাট ওটা একসাথে সবার কাছে থাকে না, অনেক সময় থাকে না। তো আমরা এরকম হয়েছে যে ওরকম উনি ফোন দিয়েছে, যে তখন তো আমাদের ওই যে অ্যাপ ট্যাপ কিন্তু কিছুই আমরা তো উনি ফোন দিয়েছে যে ভাই আমার ওয়াইফকে তো এখন হসপিটালে নিয়ে যাব। আমি বলছি ঠিক আছে ভাই, আপনি ভাবিকে নিয়ে যান, আমরা আসছি। তো ওনার আগে আমরা হসপিটালে পৌঁছে গেছি। হ্যাঁ, সো উনি যাই হোক সব ওই সময় তো হোক যাই করছে, পরে উনি কিন্তু এটা নিয়ে এসে আমাদের সামনে কেঁদে দিয়েছে। স্যার, যেমনটা আসলে শুনছিলাম, খুব দারুণ, মানে একদম টাচি একটা গল্প শুনছিলাম। এই ধরনের কাজ করে, এই ধরনের উদ্যোগ নিয়ে হয়তো আপনারা সেই ট্রাস্টটা বিল্ড করতে পেরেছিলেন। তার পরবর্তী গল্পটা একটু শুনতে চাই, আর কি কি করেছেন ওই মুহূর্তে, একদমই তো নতুন ছিলেন, পরবর্তীতে সমস্যাগুলো কিভাবে সমাধান করলেন, বা এত বড় একটা প্রজেক্ট কিভাবে হলো? আইডিয়াটা তো ওইখানেই ছিল যে আমাদের এই প্রবলেমগুলোর জন্য আমরা খুব ছোট আকারেই ফেস করি এবং ওইখান থেকেই শিখতে পারি। তো এই আইডিয়া নিয়ে আমরা খুব ছোটোভাবে স্টার্ট করেছি। তো এমনভাবে প্রায় 3 বছরে আমরা এরকম অনেক ছোট বড় প্রবলেমস বের হয়েছে, সলিউশন করেছি, একটা ক্রেডিট পলিসি বের করেছি, এবং আমাদের মেন গোলটা ছিল যে এই 3 বছরে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে খুব ক্লোজলি কাজ করে একটা কিছু ডাটা পয়েন্ট বের করা, যেটা দিয়ে আমরা তাদের অল্টারনেটিভ ক্রেডিট স্কোরিংটা করতে পারি। তো যখন আমরা মোটামুটি একটু রেডি হয়েছি, তখন আমাদের প্ল্যাটফর্মটা আমরা রেজিস্ট্রেশন করি দ্রুত ফিনটেক লিমিটেড হিসেবে। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কোম্পানির নামই হচ্ছে দ্রুত ফিনটেক লিমিটেড, বাট আমাদের কাস্টমাররা এটাকে দ্রুত লোন বলতে বলতে এটা দ্রুত লোন হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদেরও নামটা খুব পছন্দ হয়েছে, তো উই ওয়ান্টেড টু গো উইথ ইট। এটা কিন্তু একটা লক্ষণ যে তারাও হয়তো বা অর্গানাইজেশনটাকে অনেক কাছের হিসেবে নিয়েছে বা বিশ্বাসের জায়গাটাই নিয়েছে, জন্য নিজের একটা নাম দিয়ে সেটা গ্রহণ করেছে। বেশ ভালো একটা বিষয়। এবং এই 3 বছরে আমাদের একটা সবসময় চিন্তা থাকতো যে উই শুড লার্ন ফ্রম দ্য মার্কেট। তো আমাদের পুরো সিস্টেমটা, আমাদের পুরো যত প্রোডাক্ট, যত ডিজাইন, যত এসওপি আমরা ক্রিয়েট করেছি এখন পর্যন্ত, প্রতিটাই আপনি দেখবেন যে কাস্টমারের ফিডব্যাকের একটা রিফ্লেকশন। ওনারা যা বলেছে, আমরা হয়তো একটা প্রাইসিং করেছি, ওনারা বলেছে না ভাই এটা খুব বেশি হয়ে গেছে, তারপর আমরা ওটা চেঞ্জ করে দিচ্ছি, আবার একটা প্রাইসিং করছি ওনারাই, এবং উই আর ভেরি গ্রেটফুল যে ওনারা দে ওয়ার ভেরি অনেস্ট অ্যাবাউট ইট। এমনও হয়েছে যখন প্রাইসিং আমরা কমিয়ে দিয়েছি, ওনারা বলেছে যে না ভাই আমরা আরো এফোর্ড করতে পারবো, আপনি তো আমাদেরকে এই সার্ভিসগুলো দিচ্ছেন। তো এবং আমরা খুব শরিয়া কমপ্লায়েন্ট থাকার চেষ্টা করেছি। এই প্রাইসিং গুলো সম্পর্কে একটু যদি জানি আমি, মানে আমি প্রাইসিং বলতে আপনি কি বোঝালেন? ওকে, সো আমরা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম দুইজনকে সার্ভিস দিচ্ছে, একজন হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, একজন হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী।
আর্থিক প্রতিষ্ঠানকে কি কি সার্ভিস দিচ্ছি আমরা? প্রথমত আমরা সার্ভিস দিচ্ছি যে ধরেন আমরা পোটেনশিয়াল বড়োয়ার খুঁজে নিয়ে আসছি তাদের জন্য, তাদেরকে লোন রেডি করে নিয়ে আসতেছি, তাদের একটা অল্টারনেটিভ ক্রেডিট স্কোরিং করে দিচ্ছি যেটা দিয়ে আইডেন্টিফাই করা যাচ্ছে যে তারা ক্রেডিট ওয়ার্দি কিনা। হ্যাঁ, এবং তাদের রিপেমেন্টও আমরা কিন্তু মনিটর করছি। এবং এই যে পুরো প্রসেসটা এটা আমাদের সিস্টেমে কিন্তু ফুলি অটোমেটেড হয়ে গিয়েছে। তো এতে তাদের ওয়ার্কলোড কিন্তু প্রায় 80% কমে গিয়েছে। আমি যে কস্ট বেনিফিট অ্যানালিসিসের কথা বলছিলাম যে ব্যাংকের জন্য কিন্তু ছোট লোন দিতে কিন্তু তারা খুবই আগ্রহী, কিন্তু প্রবলেম হচ্ছে একটা বড় লোন দিতে যে পরিমাণ এফোর্ট তাদের দিতে হয় একটা ছোট লোনেও সেম। তো এই এফোর্টটা যদি আমি মিনিমাইজ করতে পারি তাহলে কিন্তু তাদের আগ্রহটা আরো বাড়বে। এইটাই হচ্ছে আমাদের টার্গেট। তো এই সব প্রসেসের জন্য এই সার্ভিসগুলোর জন্য আমরা ব্যাংকে একটা চার্জ করি। আমরা ব্যাংক হোক, এনবিএফআই হোক, এমএফআই হোক, আমরা তাদেরকে একটা চার্জ করি। অন দ্য আদার হ্যান্ড এমএসএমই কে আমরা কি কি সুবিধা দিচ্ছি? প্রথম হচ্ছে আমরা তাকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছি। এই প্ল্যাটফর্মের থ্রুতে তিনি একবারও না যে ব্যাংকে না যে সে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে আমাদের মাধ্যমে। সে এবং বিভিন্ন ব্যাংক সে চুজ করতে পারবে যে আমি এই ব্যাংকে করব বা ওই ব্যাংকে করব বা এই আর্থিক প্রতিষ্ঠানে করব, এবং আমরা তাকে আবার সাজেশন দিব যে আপনার জন্য এখান থেকে নেওয়া হয়তো বেটার হবে বা ওইখান থেকে আপনার চান্স অফ গেটিং লোন ইজ হায়ার। তো যাই হোক, এইরকম অনেক সার্ভিস, অ্যাডলোকেশন সার্ভিস, লোন রেডিনেস সার্ভিস, প্ল্যাটফর্ম, এগুলো আমরা তাদেরকে দিচ্ছি। এই সার্ভিসের জন্য আমরা তাদেরকে একটা চার্জ করছি। কিন্তু ডে ওয়ান থেকেই লেন্ডিং ওয়াজ নট আওয়ার গোল। আওয়ার গোল ওয়াজ টু ডেভেলপ দিস ইন্ডাস্ট্রি। আপনি যদি দেখেন পৃথিবীর যে কোনো বড় বড় রাষ্ট্রগুলো দেখেন, আমি ইউএস এর কথা বলি, ইউএস এতে কিন্তু অনেক বড় বড় কোম্পানি আছে, যেমন আপনি অ্যামাজন বলতে পারবেন, টেসলা বলতে পারবেন, বিভিন্ন ধরনের বড় কোম্পানি, আইবিএম, গুগল, মাইক্রোসফট, মানে সবই তো এখানে, ফেসবুক। ওই তুলনায় আমাদের দেশে কিন্তু মানে ওই কম্পেয়ার করলে ওই ক্যাটাগরির কোনো কোম্পানিও নাই, তাই না? কিন্তু ইউএস এর ন্যাশনাল ইনকামের বা জিডিপির 65% কন্ট্রিবিউশন আসে এমএসএমই থেকে, আর আমাদের দেশে আসে মাত্র 25, রিসেন্টলি বেড়ে এটা 27% হয়েছে। কারণ যে ওই মানে কে কোথায় যাবে, কার কাছে সাহায্য চাইবে, এটাই হয়তো জানতো। সো একটা আমরা একটা ডেভেলপিং কান্ট্রি, আমাদের যদি ডেভেলপ হতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই এমএসএমই তে ফোকাস করতে হবে। এটা আপনি পৃথিবীর যে কোনো ডেভেলপ কান্ট্রির যদি আপনি দেখেন ক্যারেক্টারিস্টিক্স, যে ওদের ইকোনমি, বিকজ এমএসএমই ইন্ডাস্ট্রিটা সবচেয়ে স্টেবল, পলিটিক্যাল আনরেস্ট হোক, অ্যাক্ট অফ গড হোক, আর যে কোনো ইনফ্লেশন বা যাই হোক, সবসময় এমএসএমইরা দে আর প্রুফ, মানে তারা কিন্তু দে আর সেফ। হ্যাঁ, তো এই ইন্ডাস্ট্রিটার উপর যদি একটা দেশ ডিপেন্ডেন্ট থাকে তাহলে দেশের ইকোনমিক্যাল স্টেবিলিটি আসবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই চিন্তাগুলো থেকে কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করার ইচ্ছা। তো এর জন্য আমরা কিন্তু মানে প্রথম দিন থেকে চাচ্ছিলাম যে এমএসএমইদেরকে আমরা চার্জ করব না, কিন্তু আমাদের তো ভলিউম এত ছিল না, এখানে মার্জিন কিন্তু খুব কম, তো আমরা এতদিন চার্জ করতে হয়েছে। রিসেন্টলি মানে প্রায় 2 মাস হয়ে গেছে, 2-2.5 মাসের মতো আমরা কিন্তু এমএসএমইদেরকে আর কোনো চার্জ করছি না। আচ্ছা, আমরা যে সার্ভিসটা তাদেরকে দিচ্ছি এটা ফ্রি অফ কস্ট, বরঞ্চ আমরা তাদেরকে আরো কিছু সার্ভিস দিচ্ছি। যেমন আমরা একটা কোম্পানি আছে, তাদের নাম হচ্ছে ছায়া, এটা হেলথ ইন্স্যুরেন্স অ্যাগ্রিগেটিং প্ল্যাটফর্ম। তাদের সাথে মিলে আমরা ফ্রি একটা হেলথ কার্ড করেছি আমাদের এমএসএমইদের জন্য, ইটস টোটালি ফ্রি অফ কস্ট, যেটা দিয়ে সে বাংলাদেশে প্রায় 100+ ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল, ক্লিনিককে সে 40% পর্যন্ত ডিসকাউন্ট পাবে যে সার্ভিস নিক। সবগুলোতে 40 না, বাট অন এন এভারেজ 30-35% সে পাবেই। এটা টেস্টও হইতে পারে, হসপিটালে অ্যাডমিট হলেও হইতে পারে, মেডিসিনেও হইতে পারে, মানে বিভিন্ন মেডিকেল ইস্যে। তো আমাদের সবসময় কনসেন্ট্রেশন থাকে যে ওদেরকে কত সেফলি আরো আমরা একটা এনভায়রনমেন্ট দিতে পারি সো দ্যাট দে ক্যান গ্রো। এবং এটা কিন্তু শুধু লেন্ডিং এ হবে না, যেমন আমরা কিন্তু ট্রেনিং দেই অনেক তাদেরকে, হ্যাঁ, যে কিভাবে তারা তাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস গুলো রাখতে পারে, কিভাবে একটা ব্যাংকিং, কেন সে ব্যাংকে বেশি লেনদেন করবে, এটাতে আমরা মোটিভেট করি। আমরা প্রায় এখন পর্যন্ত 4000 আনব্যাংকড ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ব্যাংকিং আমব্রেলার আন্ডারে নিয়ে এসেছি। এই যে এত অল্প সময়ে 4000-এ পৌঁছে গেলেন, তারা আপনাদের উপর আস্থাটা কিভাবে, মানে কি কারণে আপনারা অনুভব করলেন যে তারা আস্থাশীল হচ্ছে? আমার মনে হয়
আমাদের যেমন এখনো আমাদের মার্কেটিং চ্যানেলের কথা যদি বলি, আমাদের সবচেয়ে স্ট্রং চ্যানেল হচ্ছে অর্গানিক রেফারেল, ওয়ার্ড অফ মাউথ। আচ্ছা, হয় কি আমরা যখন একজনকে লোনটা দেই, বিকজ এই এমএসএমইরা কিন্তু ধরেন একই জায়গায় 30 জন 40 জন একই মানে পাশাপাশি দোকান, হ্যাঁ, বা পাশাপাশি ফ্যাক্টরি। তো একজনকে যখন আমরা দেই তখন তার ওয়ার্ড অফ মাউথটা অনেক হয় যে ভাই আমি তো লোন নিলাম, তো আমার তো একবারও ব্যাংকে যেতে হলো না। একজন বলছে ভাই আমি তো ব্যাংক অ্যাকাউন্টই নাই, ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও আমার ব্যাংকে যেতে হয় না। তো এই যে বলছে ভাই লোন পেতে কয়দিন লাগছে, বলছে ভাই আমার তো 5 দিনে পেয়ে গেছি, আর বলছে ভাই আমি 3 দিনে পেয়ে গেছি, আর বলছে ভাই আমি 7 দিনে পেয়ে গেছি। তো এই যে যখন একজন শুনছে সে বলে ভাই আমাকে একটু কানেক্ট করে দেন, এইটা আমাদের প্রায় 83% কাস্টমার আমাদের এই ওয়ার্ড অফ মাউথ থেকে এসেছে। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে এটা তো আমরা ট্রাস্ট ইস্যুর কথা বলছি, সাধারণ জনগণ বা এমএসএমইদের কথা। আমি যদি ব্যাংকের কথা বলি, আপনারা যেহেতু একদম নতুন প্রতিষ্ঠান ছিলেন, তাও তরুণ উদ্যোক্তা আপনারা, ব্যাংকের থেকে ট্রাস্ট বা ব্যাংকের সঙ্গে কাজ করা, কোলাবোরেশন করাটা কিভাবে সম্ভব হলো? এটার জন্যই কিন্তু আমরা ওই যে প্রথম 3-3.5 বছর আমরা নিজেরা করেছি। আচ্ছা, সো ব্যাংক যখন দেখেছে যে আমরা করে সাকসেসফুল হয়েছি, তারা আমাদের সাথে খুবই অল্প পরিসরে পাইলট করেছে। আচ্ছা, হ্যাঁ, এখনো কিন্তু পাইলটই চলছে সব ব্যাংক এনবিএফআই, মানে আমরা কিন্তু ফুল স্কেলে করিনি। ভাইয়া বললো যে 4000 খুব বেশি, আমরা কিন্তু 4000 মানে স্টার্টআপের জন্য খুব একটা বেশি না, এটা খুবই কম। কিন্তু যেহেতু একদম শূন্য থেকে শুরু করেছে, হ্যাঁ, সেই শূন্য জায়গায় থেকে তো 4000 এটা একটা উন্নতি। যেমন আমাদের আগামী বছরই টার্গেট হচ্ছে 30,000 কাস্টমারকে সার্ভ করা, আচ্ছা, ক্ষুদ্র ব্যবসায়ীকে সার্ভ করা। এই এতদিন আপু এটা পাইলটই চলছে। ব্যাংকে ট্রাস্ট আর্ন করতে একটা সময় লাগে। ডেফিনেটলি। তো আমরা ওই 3-3.5 বছরের এক্সপিরিয়েন্স এবং আমাদের সাথে কথা বলে আমাদের প্রেজেন্টেশনে আমরা আমাদের ক্রেডিট স্কোরিং মডেল, আমাদের ক্রেডিট অ্যাসেসমেন্ট মডেল, এগুলো সবগুলো তাদেরকে যখন প্রেজেন্ট করেছি, আমাদের কালেকশন প্রাওয়েস যখন তারা দেখেছে, তারা আস্তে আস্তে ভরসা করেছে ওভার টাইম। এখনো পুরোপুরি করেছে আমি বলবো না, বাট করছে, আস্থার জায়গাটা তৈরি হচ্ছে। ইভেন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে গত জুলাই মাসে আমাদের কাস্টমাররা কিন্তু 100% রিপেমেন্ট করেছে, যেখানে ইন্ডাস্ট্রিতে কিন্তু সবারই জুলাই মাসে আমরা দেখলাম যে একটা পলিটিক্যাল আনরেস্ট ছিল, এরপরে বন্যা ছিল, সো জুলাই অগাস্টে সবারই কিন্তু একটা ডিফল্ট রেট ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এটা এটা অ্যাক্ট অফ গড আছে পলিটিক্যাল, মানে এটা মানে একটা সিস্টেমেটিক রিস্ক, এখানে কারো কোনো কিছু করার নাই। তারপরও আমাদের কাস্টমাররা কিন্তু 100% রিপেমেন্ট করেছে, এবং ব্যাংক এটাতে খুবই স্যাটিসফাইড। আমাদের শুধু ব্যাংক না, আমরা শুধু ব্যাংক, এনবিএফআই, এমএফআই তিনজনকেই সার্ভ করি, সবাই খুবই স্যাটিসফাইড যে আমাদের রিপেমেন্টটা তাদেরও হয়নি। তাদের তো আলাদা পোর্টফোলিও আছে আমাদের বাইরে, তো ওইখানেও হয়তো বা হয়নি, কিন্তু আমাদের কাস্টমাররা করেছে। আচ্ছা, দুইজন মানুষকে আমার মনে হয় আপনি খুব বেশি পছন্দ করেন, যে দুইজন আপনার সেই ছোটবেলার বন্ধু, যারা এখনো পর্যন্ত বন্ধু, এবং অনুষ্ঠানের শুরুতে আপনি তাদের সম্পর্কে বলেছেন, তাদের নাম নিয়েছেন। বন্ধুদের সম্পর্কে বা আপনার বর্তমানে যারা ব্যবসায়িক পার্টনার, তাদের সম্পর্কে যদি আরেকটু শুনি। আমি সবসময় বলি এটা আর কি, যে সবার মানুষ, একটা মানুষের জীবনে একজন মানুষ লাগে যে তার ব্লেসিং হিসেবে, বন্ধু হিসেবে, সাপোর্ট একটা, যে কোনো বিপদ হোক, যে কোনো মেন্টাল ট্রমা হোক, স্ট্রেস হোক, সব সময় একটা সাপোর্টের মধ্যে থাকবে। তো আমার অ্যাকচুয়ালি দুইজন আছে। হ্যাঁ, তো সবার একটা হলেও হয়, বাট আমি লাকি যে আমার দুইজন আছে। এবং আমাদের বিজনেসটা ওয়ার্ক করার মেইন কারণ হচ্ছে আমাদের তিনজনের যে বন্ডিংটা। কারণ গত 5 বছরে 5000 বার এমন হয়েছে যে আমি বলেছি এই বিজনেস আর করবো না, তখন ওরা দুজন বলছে যে ইউ টেক রেস্ট, ইউ গো হোম, হ্যাঁ আমরা দেখতেছি, টেনশন নেই। হয়তো বা আরেকদিন শহীদুল বলেছে যে ভাই আমি এই বিজনেস আর আমরা আর করবো না, এত ভালো লাগতেছে না, এত স্ট্রেস, ভালো লাগছে। সো এটা খুবই নর্মাল, বাট ইউ নিড সামওয়ান যে আপনাকে মানে ওই মোটিভেটটা করতে থাকবে যে হ্যাঁ যারা কিছু হবে না, ঠিক হয়ে যাবে, আজকের দিনটা খারাপ, কালকে ঠিক হয়ে যাবে। সো এর জন্য আমার মনে হয় যে দ্রুত লোন যদি সাকসেসফুল হয়েছে কিনা আমি জানি না, বাট যদি সাকসেসফুল হয়ে থাকে তাহলে এটার মেইন কারণ হচ্ছে আমাদের তিনজনের যে ফ্রেন্ডশিপটা, এবং যে কোনো বিজনেসে এটা খুব দরকার। এই বিজনেসের যে টেকনোলজিটার কথা আমি বলছিলাম, যে এই বিজনেসের টেকনোলজিটাতেও কিন্তু আমাদের মানে একই কন্ট্রিবিউশন। আমরা যেহেতু আমরা তিনজন খুবই সেপারেটেড ওয়েতে কাজ করি, মানে আমরা একজন আরেকজনের কাছে একদমই করি না। তো লেন্ডিংটা হচ্ছে শহীদুলের ডিপার্টমেন্ট, হি ইজ আওয়ার চিফ লেন্ডিং অফিসার। অপারেশনটা যে ফরম্যাটে যাবে, যে প্রসেস হয়ে পুরো লেন্ডিং প্রসেসটা হবে, এটা হচ্ছে তুষারের।
আর তুষার আমাদের চিফ অপারেটিং অফিসার, আর আমি সিও হিসেবে আছি। তো আমাদের যে সিস্টেমটা এখানে খুব ছোট ছোট আকারে, মানে এটা এখানে কিন্তু খুব বড় কোনো ইনোভেশন নাই, জিনিসটা হচ্ছে খুব ছোট ছোট জায়গায় আমরা অপটিমাইজেশন করার চেষ্টা করেছি পুরো প্রসেসটাকে। যে কোন কোন জায়গায়, যেমন একটা সিম্পল বলি যে আপনি 1 লাখ টাকার লোন নেন আর 10 লাখ টাকার লোন নেন আর 1 কোটি টাকার লোন নেন, একটা হিউজ ফর্ম আছে যেটা আপনাকে ফিল আপ করতে হবে। আচ্ছা, সো এখন 1 কোটি টাকা যখন আপনি লোন দিচ্ছেন, একটা ব্যাংকের পার্সপেক্টিভে যদি চিন্তা করেন, তখন কিন্তু এই ফর্মটা ফিল আপ করা খুব একটা সময় সাপেক্ষ, এবং যারা আসলে অল্প শিক্ষিত মানুষ বা ক্ষুদ্র ব্যবসায়ী আসলে যারা, তাদের জন্য এটা কিন্তু বেশ কঠিন যে এতগুলো পেপারস ফিল আপ করা, এবং এটা খুব একটা হ্যাসেলিং কাজ। তো এই জায়গা থেকে আপনি কি করেছেন? তো আমরা ওইখান থেকে আমরা যেটা করছি যে এটা অটোমেটেডলি ফিল আপ হয়ে চলে আসবে। হ্যাঁ, আমাদের সিস্টেম থেকে এটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে, কারো ফিল আপ করতে হবে না। আচ্ছা, হ্যাঁ, যে আমাদের যখন অ্যাপে রেজিস্ট্রেশন করে, সো আমাদের অ্যাপটা হচ্ছে এরকম যে আপনি সাইন আপ করবেন, দেন অ্যাকর্ডিং টু দ্য ডেটা ইউ হ্যাভ প্রোভাইডেড, আওয়ার এআই উইল ডিসাইড যে হোয়াট ইজ গুড ফর ইউ ফাইন্যান্সিয়ালি, আপনার কোন কোন সেভিংসগুলো আপনার জন্য বেনিফিটেড হবে, কোন কোন প্রোডাক্টগুলো মানে আপনার জন্য বেনিফিটেড হবে। এবং ওই যে আমাদের একটা অল্টারনেটিভ ক্রেডিট স্কোরিং ইঞ্জিন আছে, এটা অ্যাসেস করে যে ওয়্যার ইজ ইউর চান্স অফ গেটিং লোনস হায়ার। আমাদের যে আগের ডাটাগুলো আছে ওইগুলোর উপর ডিপেন্ড করে ও এইটা দেয়। এবং এই এমএসএমইদের মেন সমস্যাটা আমি বলি আপনি কেন তারা লোন পাচ্ছে না, সেটা হচ্ছে তাদের কোনো ব্যাংকিং ডেটা নাই। হ্যাঁ, বাংলাদেশ হ্যাজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট আনব্যাংকড পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড। তো এই যে ব্যাংকিং ডেটা নাই, আমরা কিন্তু কি করতেছি, তাদের একটা এই ক্রেডিট হিস্ট্রি বিল্ড করতেছি ওভার দ্য ইয়ার্স। তো এটা ভবিষ্যতে তাদের অনেক উপকার হবে। এবং তারা কিন্তু আস্তে আস্তে ব্যাংকে কেন যেতে চায় না, একটা ব্রাঞ্চ, বিশাল বড় একটা ব্রাঞ্চ, ওইখানে আমার মতো একটা রিক্সাওয়ালা যে যদি যায়, আমাকে কি ওই রেসপেক্টটা দিবে? অবশ্যই দেয় তারা, আমি এটা বলবো না দেয় না, দেয় অবশ্যই, কিন্তু একটা থাকে যে ওখানে কি দিবে কিনা, কি করবে কিনা। বা সো এরকম ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রেও সেম। সো আমরা যেটা করেছি যে আমাদের পুরো প্ল্যাটফর্মটা এইভাবে সাজানো যে ইউ ডু নট হ্যাভ টু গো টু দ্য ব্যাংক, নট ইভেন ওয়ান্স। মানে আপনার রিপেমেন্ট করতেও ব্যাংকে যাওয়ার দরকার নেই, আপনি এমএফএস এর থ্রুতে করে দেন। হ্যাঁ, এমএফএস বলতে আমি বলছি বিকাশ, নগদ, উপায়, ট্যাপ, হোয়াটএভার ইজ, মানে যতগুলো আছে। তো এই ছোট ছোট অপটিমাইজেশনগুলো আমাদের টেকনোলজিটাকে বেটার বানিয়েছে। এবং ব্যাংকের এন্ডে যদি আমি চিন্তা করি, ব্যাংকের এন্ডেও আপনি দেখবেন যে ওদের কি দরকার, ওদের হচ্ছে ওদের ওয়ার্কলোডটা কমাতে হবে, ওদের লোন প্রসেসিং টাইমটা কমাতে হবে, ওরা জানি খুব তাড়াতাড়ি ডিসিশনটা নিতে পারে, ওই ডাটাগুলো ওদের কাছে আনতে হবে। বিকজ এই এমএসএমইদের তো ডিজিটাল ফুটপ্রিন্ট নেই। তো আমরা একটা লেন্ডিং প্যানেল ওনাদেরকে দিই যেখানে উনি রিয়েল টাইম ডিসিশনটা নিতে পারে। ওইখানে ওই এমএসএমই, তার বড়োয়ার, গ্যারান্টার, তার ওই বিজনেস সম্পর্কে ভিডিও থাকে, বিভিন্ন পুরো ডিটেলস থাকে। সো তার লোন ডিসবার্সমেন্ট ডিসিশনটা নিতে একবারও এমএসএমইর কাছে যেতে হয় না। সো ইট সেভস আ লট অফ টাইম। অ্যাজ লো অ্যাজ আমাদের 4 মিনিটেও অ্যাপ্রুভাল হয়েছে, মাত্র 4 মিনিট সময়ে লোন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তো এইগুলো থেকেই আস্তে আস্তে তারপর আমরা যেটা হয় যে আমরা গত বছর আমরা ফোর্বসে তালিকায় আসি, এবং আমরাই একমাত্র যারা 3 জন কো-ফাউন্ডার 3 জনই ফোর্বসে এসেছে। বাকি মানে 3 জনই হয়তো বা এই কারণে হতে পারে যে 3 জনই 30-এর নিচে হতে পারে, বাট আমরা ফোর্বসে 3 জন এসেছি। এবং ফোর্বসের একটা স্টোরি আছে আমাদের, যে আমরা খুবই লো কাজ করি আর কি, যে খুব বেশি প্রচার বা খুব বেশি সে ওরকম কাজ করি না, যতটুকু খুব দরকার। তো এখানে আমার একটা আপু আছে, উনি গতবার ফোর্বস 30 হচ্ছে, প্রবাবলি আপনাদের শোতেও এসেছিল গতবার, আমি শিওর না। ওনার নাম হচ্ছে তুরিন আপু, উনি টার্টল ভেঞ্চারের ফাউন্ডার। তো উনি ফোর্বসে হয় কি, নমিনেট করতে হয়, আপনি নমিনেট করবেন, দেন দে উইল ডু দ্য রিসার্চ এন্ড ডিউ ডিলিজেন্স এন্ড এভরিথিং, তারপর সিলেকশন হবে। তো উনি আমাকে বলছে যে আপনাকে নমিনেট করবে, আমি বলছি না না দরকার নেই। তো আমার সাথে খুব ভালো সম্পর্ক, তো আমাকে একটু ধমক টমক দিয়ে জোর করে এটা করেছে যে না করতেই হবে। হ্যাঁ, তো আমি বলছি না আপু হবে না, এটা আমাদের হয় না কখনো এগুলা। তো পরে উনি করেছে, এবং আমরা মানে যখন এটা হয়েছে, বেশ মানে আমাদের মতো মানুষের জন্য এটা অনেক বড় ব্যাপার যে ফোর্বস 30 হওয়া। বিকজ আমরা দেখেছি যে যারা ফোর্বস 30 হয়েছে তারা
যেমন স্ন্যাপ, আপনি যদি দেখেন যে ক্যানভার ফাউন্ডার ফোর্বস 30 আন্ডার 30 হয়েছে। তো মানে ওরকম মানুষ, ইভেন আমি জানি বিটিএস যে খুব পপুলার, মানে আমি ফ্যান না বাট জাস্ট বলতেছি পপুলার অনেক, তো ওনারাও ফোর্বস 30 আন্ডার 30 হয়েছে দেখছি। তো আবার আমরাও ফোর্বস 30 আন্ডার 30 হব, এটা তো মানে একটু কাল্পনিক প্ল্যাটফর্মে যাওয়া। হ্যাঁ, তো উনি জোর করে করাতে তারপরে হয়ে গেল। আচ্ছা, এবং সেপ্টেম্বরের 22 তারিখে আমাদের একটা কনফারেন্সও আছে ইউএসএ তে ফোর্বসের, ওইখানে আমাদেরকে হয়তো মানে সংবর্ধনা দেওয়া। আর প্রথম যেই দিন জানলেন, আপনাদের অনুভূতি আসলে কেমন ছিল তিনজনের? আমাদের একটা বিষয় কি, আমরা খুব বেশি চেঞ্জ হইনি গত 5 বছরে। ওই তখন যে বলতেছিলাম যে আমরা নিজেরাই কালেকশন করি, এখনো সপ্তাহে একদিন মাস্ট যে আমরা ফিল্ডে যাব, কাস্টমারদের সাথে কথা বলবো, গল্প করব, ওনাদের সমস্যাগুলো জানার চেষ্টা করব, যেন ওই ডিসটেন্সটা ক্রিয়েট না হয়। যদিও আপনাদের কাজগুলো ফিল্ড নির্ভরই বেশি, কিন্তু অফিসটা কোথায় অবস্থিত? নিকুঞ্জ 2। আচ্ছা, কতজন এমপ্লয়ি নিয়ে কাজ করছেন আমরা আপনারা? 30 জন এমপ্লয়ি এখন। শুরুতে ছিলেন 3 জন, এখন এখন 30 জন। অসামান্য, মানে সত্যি দারুণ। আমি একটু জানতে চাই যে আপনার যারা এমএসএমই যারা রয়েছেন, আপনারা যে এত বড় একটা সম্মাননা অর্জন করলেন, তারা কি এটা সম্পর্কে জানে কিনা? হ্যাঁ, তারা জানেন। আমি জানি না তারা কিভাবে জেনেছে বা এটার গুরুত্বটা কিভাবে বুঝেছে, আমিও বুঝি নাই। সো তারা আমাদেরকে খুব মানে কনগ্রাচুলেট করেছে। ইভেন ওই যে যেটা বলছিলাম যে আমি তখন ওই ফিল্ডে ছিলাম যখন আমি এটা হয়, এবং মেইলটা চেক করতে পারিনি। সো তুরিনা বই আমাকে ফার্স্ট কল দিয়ে আবার ধমক দিচ্ছে যে হ্যাঁ তুমি কই ফোর্সে। আমি ফোনটা ধরতে পারছিলাম না, বিকজ ফিল্ডে ছিলাম এসে। তো তখন ওনারা যখন এটা শুনছে বা আমাদের ফিল্ড অফিসারদের কাছ থেকে শুনেছে, বা হয়তো বা ফেসবুকে বা এসে দেখেছে, বা অনেক নিউজ পেপারেও ছিল, তখনও হয়তো ওইখান থেকে দেখেছে, তো তারা খুব আমাদের কাছে মানে আসতে চাইছে, দেখা করতে চাইছে, অনেকে ফুল নিয়ে আসতে চাইছে এরকম। তো এটা খুবই ভালো লাগছে। মানে এটা আসলে কাজের স্বীকৃতি যখন পাওয়া যায় সেটা, এবং অন্যদের কাছ থেকে এই অনারটা পাওয়া আমাদের কাছে খুব একটা ম্যাটার করতো না তখন, কিন্তু যাদের জন্য আমরা কাজ করেছি তাদেরও যে আমাদের উপর এরকম একটা ভালোবাসা আছে, এটা জেনে খুব ভালো লেগেছে। কাজের স্বীকৃতি সবসময় আনন্দের এবং একই সাথে দায়বদ্ধতাও বেড়ে যায়। সেক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি কি? সো এখন আমাদের ভিশনটা খুবই সিম্পল, টু মেক বিজনেস লোন অ্যাভেলেবল অ্যাট দ্য ফিঙ্গার টিপস অফ দ্য এন্টারপ্রেনার্স। মানুষের হাতে হাতে আমরা এই বিজনেস লোনটা পৌঁছে দিতে চাই, এটাই দিয়ে আমাদের গোল। আর খুবই অল্প সময় যদি বলি যে আগামী 1 বছরে আমাদের 30,000 কাস্টমার, 30,000 ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে সার্ভ করার ইচ্ছা আছে। একদমই তরুণ একজন ব্যক্তি, 3 জন থেকে শুরু করে 30 জন এমপ্লয়ি নিয়ে এখন কাজ করছেন। ইন্টারন্যাশনাল পর্যায়ে আপনার নাম আছে ফোর্বসের কভারে। সো মানে টিপস কি থাকবে আপনার মতো তরুণ যারা রয়েছে, তারা যদি স্টার্ট আপ বিজনেস করতে চায়? এবং আমি যদি বলি ফিন্যান্স মনে হয় যে সবচেয়ে কঠিন জায়গা, কারণ এখানে ট্রাস্ট ইস্যু থাকে। সাধারণ ম্যাস পিপলের ট্রাস্ট বিল্ড আপ করা, ব্যাংকের ট্রাস্ট বিল্ড আপ করা খুবই টাফ। সো তরুণদের জন্য আপনার কি সাজেশন থাকবে, কি টিপস থাকবে? একটাই কথা, যে কাজটা ইউ আর ভেরি প্যাশনেট অ্যাবাউট, ওইটাই করা উচিত। ডোন্ট গো উইথ দ্য ফ্লো, ডোন্ট গো উইথ দ্য ট্রেন্ড। প্র্যাকটিক্যাল ডিসিশনে লাইফ ইজি হয়, বাট উই ডোন্ট ওয়ান্ট আ ইজি লাইফ, উই ওয়ান্ট আ গ্রেট লাইফ, রাইট? সো ইমোশনাল ডিসিশনগুলোই মানুষকে গুড থেকে গ্রেট বানায়। আর সেকেন্ডলি হচ্ছে লেন্ডিং বা ফাইন্যান্স ইজ নট আ টাফ ইন্ডাস্ট্রি। আপনি যদি দেখেন বাংলাদেশে 2 জন নোবেল এবং নাইটহুড পেয়েছে, 2 জনই লেন্ডিং ইন্ডাস্ট্রিতে, মাইক্রো ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে। তো ইফ ইউ আর অনেস্ট উইথ ইয়ার বিজনেস, দেন ইউ উইল বি সাকসেসফুল ইন লেন্ডিং। খুবই ইজি একটা বিজনেস, ফান্ডামেন্টালি ভেরি ইজি। তো এর জন্য আমি বলবো যে মোর পিপল শুড কাম ইন দিস বিজনেস, বিকজ আমাদের ইকোনমি যদি স্ট্রং করতে হয়, আমাদের ফাইন্যান্স স্ট্রং করতে হবে, আর আমাদের ইকোনমি যদি স্ট্রং হয়, দেশ স্ট্রং হবেই। ডেফিনেটলি। অনেক অনেক ধন্যবাদ, খুবই ভালো লাগছে, খুবই প্রাউড ফিল করছি আমরা এখানে বসে আপনাকে পেয়ে আজকে। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল, 30 জন থেকে এটা 3,000-এ পৌঁছে যায়, সারা দেশ জুড়ে এটার কার্যক্রম বিস্তৃত হোক। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে।